এলাইটে যাব আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরও একটি ক্লাসে। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল জিনিস দেখব, অর্থাৎ আমরা সি প্রোগ্রামিং শুরু করবো আজকের ক্লাস থেকে। ঠিক আছে, আজকে একটা সি প্রোগ্রামিং আমরা কিভাবে লিখি, এটার আমাদের হচ্ছে স্ট্রাকচারটা কেমন, এবং হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা সি প্রোগ্রামিং সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। প্রিন্ট এফ, স্ক্যান এফ, রিটার্ন জিরো এগুলো আমরা কেন ব্যবহার করি, হ্যাশ ইনক্লুড std.h এগুলো আমরা কেন ব্যবহার করি, এসব কিছু ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে দেখবো। তো যারা রেকর্ডেড দেখতেছো তারা ক্লাসটা একটু টেনে দেখো, আর যারা যুক্ত হয়ে গিয়েছো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা একটু সবার জন্য অপেক্ষা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কামাল হোসেন যুক্ত হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। তার পরবর্তীতে হচ্ছে মালিহা যুক্ত হয়ে গেছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অর্ণিকা আদাব, ওকে। ওকে ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে আমরা খুবই বেসিক, একদম সি প্রোগ্রামিংয়ের বেসিক, যারা সি প্রোগ্রামিং ভয় পাও তাদের জন্য তো অবশ্যই এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। যারা সি প্রোগ্রামিং মোটামুটি অলমোস্ট পারো তাদের জন্য ক্লাসটা খুব একটা বেশি কাজে দিবে না, কারণ হচ্ছে আমরা আজকে একদম বেসিক থেকে পড়ব। এরপরে পরের ক্লাস থেকে, আজকে যদি আমাদের একটা ক্লাস, সবসময় আমাদের দুটো করে ক্লাস হইতো, আজকে পঞ্চমের মধ্যে একটাই ক্লাস হবে আমাদের। তো আসো আমরা শুরু করি, ঠিক আছে। আমরা যদি শুরু করি, এখানে আমরা যদি দেখি যে পঞ্চম অধ্যায়, ওকে। তো দেখো, খেয়াল করো, প্রথমে আমরা যে সি প্রোগ্রামিংটা করব, আমরা HTML করার টাইমে কি আমাদের একটা স্ট্রাকচার ছিল না, যে আমরা এখানে ডক টাইপ লিখতাম, ঠিক আছে, এখানে আমরা ডক টাইপ লিখতাম, তারপরে হচ্ছে HTML লিখতাম, ডক টাইপ HTML, তারপরে হচ্ছে আমরা এখানে শুধু HTML লিখতাম, এরপরে আমরা হেড লিখতাম, ঠিক আছে, হেডের ভিতরে আমরা আবার টাইটেল লিখতাম, এরপরে টাইটেল ক্লোজ করে দিতাম, এরপরে হেডও ক্লোজ করতাম, ঠিক আছে, এরপরে বডি শুরু করতাম, একটা স্ট্রাকচার ছিল আর কি, তাই তো। বডি শেষ করতাম এবং সর্বশেষ আমাদের এই HTML-টা শেষ করতাম। এটা ছিল আমাদের বেসিক HTML স্ট্রাকচার। সো এখানেও সেম একটা স্ট্রাকচার তোমাকে মেনটেন করতে হবে, সেটা তুমি মুখস্থ করে ফেলো, সমস্যা নেই। সেটা হচ্ছে কি, তোমাকে প্রথমে হ্যাশ ইনক্লুড 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 মানে যুক্ত করো, কি stdio.h, ঠিক আছে। এরপর একটা মেইন ফাংশন লিখতে হয়, যে ইন্ট মেইন, এই যে একটা মেইন ফাংশন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমাকে কোডটা শুরু করতে হয়, ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার আগে লাস্টে এখানে তোমাকে লিখতে হয় রিটার্ন জিরো, ঠিক আছে, রিটার্ন জিরো। এখন দেখো, এই স্ট্রাকচারটা তোমার মনে রাখতে হবে। সাউন্ড কম, সাউন্ড আমার লাগে, শুধু ঝামেলা লাগে। দেখো এখন মনে হয় সাউন্ড ঠিক আছে। হ্যালো হ্যালো, ওকে, সাউন্ড এখন আশা করি ঠিক আছে। তো দেখো, আমি যেটা বলতেছি যে হচ্ছে আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা কোডের মধ্যেই এই স্ট্রাকচারটা থাকবেই থাকবেই থাকবে, ঠিক আছে। তো এখন আমরা সবাই জানি যে হচ্ছে আমরা একদম বেসিক থেকে পড়তেছি, ব্যাপারটা তা না, কারণ হচ্ছে একদম বেসিক থেকে পড়ানোর মতো সময় নাই আমাদের হাতে এখন। সো আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে, দেখো, কিছু জিনিস সম্পর্কে আমরা একটু জানি, যেমন পূর্ণ সংখ্যা। যেমন আমরা যখন কোনো যোগ করব, যোগ করলে এখন আমি কি নিয়ে যোগ করতে পারি, আমি হয়তো বা 2 যোগ 4, ঠিক আছে, 3 যোগ 6 এরকম যোগ করতে পারি। এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা কি পূর্ণ সংখ্যা। সো এদেরকে আমি কি বলবো, এদেরকে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমরা বলবো যে ইন্টিজার, ইন্টিজার সংখ্যা, ঠিক আছে। এই পূর্ণ সংখ্যাগুলোকে আমি কি বলবো, এটাকে আমি বলবো যে ইন্টিজার সংখ্যা, ঠিক আছে। পূর্ণ সংখ্যা যেগুলোর মধ্যে কোনো দশমিক থাকবে না সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। সো এখন আমাদের মনে করো আমরা দুইটা সংখ্যা নিব, তো সেই জন্য আমাদের এই INT, এই ইন্টিজারটা লিখে রাখতে হয়। আগে আগে কি লিখতে হয়, আগে লিখতে হয় মনে করো INT, ছোট হাতে লিখতে হয় যদিও,
এই যে লিখতেছি দেখো আইএনটি ইন্ট, ঠিক আছে। এটা দিয়ে বোঝায় যে আমি পূর্ণ সংখ্যা টাইপের ডেটা নিব, ঠিক আছে, পূর্ণ সংখ্যা টাইপের ডেটা নিব। এরপরে হচ্ছে যে ডেটাটা নিব সেটা কোনো এক জায়গায় রাখতে হবে, ঠিক আছে, কোনো এক জায়গার মধ্যে সেটা আমরা রাখতে হবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, আমরা ফ্লো চার্ট করার টাইমে দুইটা সংখ্যার যোগ বা দুইটা সংখ্যার গড় নির্ণয় করার টাইমে আমরা দুইটা সংখ্যা কি 3 আর 5 এরকম ধরে নিয়েছি, নাকি আমরা দুইটা সংখ্যা এ আর বি ধরে নিয়েছি? এ আর বি ধরে নিয়েছি। কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা নির্ণয় করার জন্য কি ধরে নিয়েছিলাম? এন ধরে নিয়েছিলাম, যে এনটা হচ্ছে সংখ্যা। এবার পরে আমরা নির্ণয় করছি সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, ঠিক আছে। সো এই হচ্ছে কথা যে আমাদেরকে দুইটা সংখ্যা আগে ধরে নিতে হবে। সংখ্যাগুলো আমরা লিখবো না, আমরা এ বি এই সব জিনিস দিয়ে লিখবো। কেন? এদেরকে বলা হয় ভেরিয়েবল। অর্থাৎ আমি তো জানি না সংখ্যাটা কি। দেখো আমি যদি এখানে 3 আর 5 যোগ করি, এর মানে হচ্ছে এর ফলাফল 8ই হবে। কিন্তু আমি যদি এখানে এ আর বি যোগ করি, এর ফলাফল কত হবে আমি জানি না। আমার ব্যবহার করা উচিত অবশ্যই এ যোগ বি। কেন ভাইয়া? কারণ দেখো একটা ক্যালকুলেটর কি শুধু একটা রকমই যোগ করতে পারে? মনে করো একটা ক্যালকুলেটর, সে কি শুধু মনে করো তাই ক্যালকুলেটর যদি সেট আপ করা হইতো এরকম ভাবে যে সে 3 যোগ 5 সমান 8, তার মানে সে 3 আর 5 এটাই যোগ করতে পারতো, আর কিছু যোগ করতে পারতো না। কিন্তু ক্যালকুলেটর যদি সেট আপ করা হয় এরকম যে এ আর বি যোগ করো, তাহলে আউটপুট একটা মান আসবে। তো এ আর বি মানে কি? এর মান তুমি যে কোনো সংখ্যা দিতে পারো, -1 -2 0 1 2 3 4 100 200 300 400 500 যে কোনো কিছু এর মান দিতে পারো। আর বি এর মান এটাও তুমি যে কোনো কিছু দিতে পারো, 5 10 15 20 25 30 100 200 300 400 500 এগুলো তুমি দিতে পারো। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে এ এর মান আর বি এর মান, ঠিক আছে, এই মান আমরা এ আর বি ধরি কেন? কারণ এখানে আমি যে কোনো মান বসাইতে পারি। তাহলে আমাদের এখানে আমরা যে কোনো মান বসাইতে পারি। আচ্ছা গেছ দিলে হবে না, আমি বলতেছি এখানে আমরা যে কোনো মান বসাইতে পারি, তাহলেই কিন্তু আমরা যে মান বসাবো সেই মানের জন্য আমরা আউটপুট পাবো। তাই আমরা সরাসরি এই রকম মান লিখব না, আমরা যে মানই লিখি না কেন সেটা এইরকম একটা এ বি সি এক্স ওয়াই জেড এরকম একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, ঠিক আছে। ভেরিয়েবল মানে হচ্ছে চলক, এদেরকে বলা হয় চলক। এই চলকের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। কেন? কারণ তাহলে আমরা এই চলকের মান সহজে পরিবর্তন করে অন্য সংখ্যার যোগ অন্য সংখ্যার বিয়োগ আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন মনে করো আমি তোমাদেরকে বললাম যে যোগ করে দেখাও আমাকে। তো আমি বললাম যে এই 3 আর 5 এটা যোগফল কত? তোমাদের সবার অ্যান্সার একই হবে যে 8। কিন্তু আমি বললাম আচ্ছা তুমি এর মধ্যে একটা মান নাও, বি এর মধ্যে একটা মান নিয়ে যোগ করো। তাহলে তোমরা যদি এখানে 100 জন মানুষ থাকো, তোমরা 100 জন মানুষের 100 রকম অ্যান্সার আসবে। কেউ এ এর মান 3 ধরবে, বি এর মান 10 ধরবে, তাহলে 3 আর 10 যোগ করে তার অ্যান্সার আসবে 13। কেউ এ এর মান 5 ধরবে, বি এর মান 5 ধরবে, 5 আর 5 যোগ করলে 10 হবে। কেউ এ এর মান 100 ধরবে, বি এর মান 300 ধরবে, 100 আর 300 যোগ করলে তার অ্যান্সার আসবে 400। কেউ এ এর মান 1000 ধরবে, বি এর মান 10,000 ধরবে, তাহলে তার অ্যান্সার আসবে 11,000। তাহলে এক একজনের জন্য মান এক এক রকম হবে, বুঝতে পারছো? আচ্ছা আশা করি এটা তুমি ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে ফাইন, এবার আসো। তো আমরা ইন্ট এ লিখবো, তার মানে এ নামের একটা চলকের মধ্যে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু রাখবো। তার মানে তুমি এখানে চাইলে দশমিক সংখ্যা রাখতে পারবা না এর মধ্যে, কারণ তুমি এটা কেমন টাইপের সেটা বলে দিয়েছো, ইন্টিজার টাইপের, ঠিক আছে। এবার তুমি এর ভ্যালুটা তুমি এখানে চাইলে এভাবে লিখে দিতে পারো যে এর মান হচ্ছে 5, ঠিক আছে। এর মান 5 সরাসরি তুমি লিখে দিছো, বাট এর মধ্যে তো রাখছো। যাই হোক, এরপরে সেমিকোলন, এখানে সেমিকোলন দিতে হবে, এটা তোমরা সবাই জানো। এরপরে ইন্ট বি এর মান আমি দিলাম মনে করো যে 7, এখানে লাস্টে সেমিকোলন, ঠিক আছে। এরপরে ইন্ট সি মধ্যে মনে করো আমি যোগ করে দিব, এ আর বি কে যোগ করে দেব, ইন্ট সি ইকুয়াল টু এ প্লাস বি, এ আর বি কে আমি যোগ করে দিলাম, শেষ। তাহলে এখন সি এর মান কত হবে বলো তো? এ আর বি এর মান যোগ করে দিবে। এ এর মান ছিল 5, বি এর মান ছিল 7, 5 আর 7 যোগ করলে কত হয়? 5 আর 7 যোগ করলে হয় 12, তার মানে সি এর মান হচ্ছে 12। এখন আমরা প্রিন্ট করে দিব সি কে, ঠিক আছে। আর প্রিন্ট করার নিয়ম কি? এই যে প্রিন্ট এফ, এটা লিখতে হয় প্রিন্ট এফ ডাবল কোটেশনের মধ্যে আমরা এখানে যা লিখি তাই প্রিন্ট হয়ে যায়। আমরা নর্মালি প্রথমে শিখি যে হ্যালো ওয়ার্ল্ড, সো এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যায়। কিন্তু আমি তো এখন প্রিন্ট করতে চাচ্ছি কাকে? আমি প্রিন্ট করতে চাচ্ছি সি কে। তো সি কি টাইপের ডেটা? দেখো তো ইন্টিজার টাইপের ডেটা, তাই তোমাকে ডাবল কোটেশনের মধ্যে %d লিখতে হবে। কেন? কারণ ইন্টিজার টাইপের ডেটা যদি প্রিন্ট করতে চাও, ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি তুমি প্রিন্ট করতে চাও, তাহলে তোমাকে প্রথমে %d দিতে হবে। দেওয়ার পরে এরপর কমা দিয়ে তুমি ওই ভ্যারিয়েবলটা লিখে দিবা সি, তাহলে এখন সে সি কে প্রিন্ট করবে।
ভালো করে খেয়াল করে রাখো, এগুলো আমি জাস্ট মনে করা, এগুলো কিন্তু আমি শিখাচ্ছি না, এগুলো আমি জাস্ট তোমাদের মনে করানোর জন্য বলতেছি। আচ্ছা, এই সাউন্ড কি এখনো কম? সাউন্ড তো এখন কম হওয়ার কথা না ফাতিমা? আমি তো এখানে সাউন্ড একদম রেড কালার হিট করে ফেলতেছে, মানে সাউন্ড ঠিক আছে। আর একটু বাড়াই দিলাম, যাও। আচ্ছা, একজনে বলছে যে ভাই এখানে কি গেজ দেওয়া যাবে না? দেখো, অনেকে এখন একটা কারণ এটা বইয়ের মধ্যে দেখছো তোমরা, অনেকে দেখবা এই ইনক্লুড স্টুডিওর পরে এই জায়গার মধ্যে আরেকটা ব্যবহার করে, হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ, আবার শেষে এখানে রিটার্ন জিরোর আগে এখানে তারা ব্যবহার করে গেজ। দেখো, এই জিনিসগুলো আগে ব্যবহার করা হইতো কোনো একটা সমস্যার কারণে, এখন আর এটা ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সো তোমাদের এইচএসসির আইসিটিতে এই জিনিসগুলো তুমি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। আগেকার ব্রাউজারগুলোতে, আগেকার যে সফটওয়্যারগুলো ছিল যেখানে কোড করতে হইতো, সেখানে কিছু লিমিটেশন থাকার কারণে এগুলো এই কোনিও ডট এইচ, গেচ এগুলো ব্যবহার করা হইতো। কিন্তু মডার্ন বলতে কি, এখন সবই মোটামুটি যত কম্পিউটারই আছে সব কম্পিউটারে এখন এই যে এইসব ছাড়াই কিন্তু কাজ করা চলে। তো এগুলা দেখবা যেগুলো আপডেটেড বই, ভালো বই, ওই সবগুলোর মধ্যে এইগুলা কিন্তু লেখা নাই। কিন্তু অনেক আগের বইগুলো বা অনেক টিচার আছে যারা অনেক আগের পড়া হচ্ছে তারা জানে, বা অনেক আগের কোনো কাজ আগে থেকে শিখেছিল, সেজন্য এগুলো শিখায়, ঠিক আছে? এটা লিখলে যে ভুল হবে তা না, বাট যেটা আমার দরকার নাই সেটা আমি কেন লিখবো বলো? যেটা আমার দরকার নাই সেটা আমি কেন লিখবো? সো এই হচ্ছে কথা। তো এই জন্য এটা লেখার কোনো প্রয়োজন নাই তোমাদের, ঠিক আছে? কোনো দরকার নেই হুদাই একটা লাইন এক্সট্রা লেখা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। সো কিভাবে প্রিন্ট করতে হবে সেটাও আমরা দেখে ফেললাম, আর লাস্টে রিটার্ন জিরো দিয়ে শেষ করে ফেলবো। তাহলে আমরা প্রিন্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রিন্ট এফ এর মধ্যে আমি যখন নর্মালি কোনো কিছু লিখব তাহলে সেটা প্রিন্ট হয়ে যায়। খুবই সুন্দর। আমি যদি এখানে লিখি, মনে করো যে বাংলাদেশ, এখন এটা প্রিন্ট হয়ে যাবে কি? বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়ে যাবে। আমি মনে করো এই প্রিন্ট এফ এর মধ্যে ডাবল কোটেশন আমি 5 লিখলাম, ঠিক আছে? তাহলে 5 প্রিন্ট হয়ে যাবে আউটপুটে, মানে আউটপুট দেখাবে 5। কিন্তু আমি চাচ্ছি ভাই বি কে প্রিন্ট করতে, ভাই বি এর মান যত সেটা আমাকে দেখাবে, ঠিক আছে? আমি চাচ্ছি বি এর মান যত সেটা আমাকে দেখাবে। তো বি এর মান যত সেটা আমাকে দেখাইতে হলে কি করতে হবে? দেখো, প্রিন্ট এফ বি কিন্তু নর্মাল কোনো লেখা না, বি হচ্ছে একটা ভেরিয়েবল, যেটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। সো ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করতে হলে তোমাকে এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার বলে, এই ডাবল কোটেশনের ভিতরে তুমি এরকম বি লিখে দিলে হবে না, ঠিক আছে? ডাবল কোটেশনের ভিতরে এই বিটা কি টাইপের ডেটা তার ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। বিটা ইন্টিজার টাইপের ডেটা, সেজন্য তোমাকে এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে। বিটা যদি ফ্লোট টাইপের ডেটা হইতে তাহলে পার্সেন্টেজ এফ, ডাবল টাইপের ডেটা হলে তোমার পার্সেন্টেজ এল এফ, ক্যারেক্টার টাইপের ডেটা হলে পার্সেন্টেজ সি, এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়তো। তো আমরা এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করছি, ওকে ফাইন, কারণ এটা ইন্টিজার টাইপের ডেটা। তো এখন আমাদের ম্যাক্সিমাম এই পার্সেন্টেজ ডি ব্যবহার করা লাগবে, কারণ ম্যাক্সিমাম আমাদের প্রশ্ন দেখবে ইন্টিজার টাইপের ডেটাই ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে ফ্লোট মাঝে মাঝে লাগে, যেমন ক্ষেত্রফল এইসব নির্ণয় করতে গেলে তোমার হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এসবে যেতে হলে আমাদের তখন ওইগুলোতে দশমিক অ্যান্সার আসতে পারে, সেই জন্য আমরা ফ্লোট ব্যবহার করি ওইখানে। তো তখন ফ্লোট টাইপের ডেটা প্রিন্ট করতে হলে পার্সেন্টেজ এফ ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে ডাবল কোটেশনের মধ্যে এটা থাকবে, আর বিটা থাকবে কোথায় জানো? ডাবল কোটেশনের বাহিরে একটা কমা দিয়ে বি লিখে দিব, শেষ। এটা হবে প্রিন্টএফ, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে বি লিখে দিলাম, এই যে বিটা এখন আলাদাভাবে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টএফের জায়গাটা আবার বুঝিয়ে দেন ভাই, এই যে বুঝাই দিলাম। এখনো সাউন্ড কম কি রে? আমি তো এখানে দেখছি সাউন্ড, আচ্ছা আমি আমার মোবাইলে শুনি তো, একটু দেখি সাউন্ড কি আসলেই কম না কি সাউন্ড? ওকে, সাউন্ড ওকে, এখানে ক্লাস হচ্ছে, কই রে ক্লাস কই? কি রে ক্লাস? অত কথা কোথায় কোথায়?
ইবিআই তে তো আছে সাউন্ড কম। একজন বলছে জি ভাইয়া, জি ভাইয়া হলো যে সমস্যা। এটা কোন পেজ থেকে গেল? এডুকেশন ক্লাসেস। আমার কিন্তু ক্লাসই দেখাইতেছে না। মাঝে মাঝে যে ফেসবুক কি করে। আমার একটা মেনশন দাও তো, কেউ কেউ আমার একটা মেনশন দাও। একটা মেনশন দাও দেখি। এত জোরে জোরে চিল্লাইতেছি, তাহলে সাউন্ড না শোনা যায়। আমার এখানে তো লাইভই আসতেছে না, কি একটা জ্বালা। আচ্ছা আচ্ছা, মেনশন আসছে। এই ক্লাস কই এখন শুনি? হ্যালো 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 ভাই, চ্যাপ্টার 3 পড়াবেন না? হ্যাঁ পড়ানো হবে, ওটা তো আমাদের সিএম স্যার পড়াবে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা সাউন্ড দিন ঠিক আছে, পোলাপান করতেছে সাউন্ড নাকি কম। এই যে সাউন্ড ঠিক আছে, খোলা লাগবো না, ঠিক আছে। এই যে এখানে কাজ, আমি মোবাইলে দেখতেছি তো। হ্যালো 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 হ্যালো। হ্যালো। ওরে বেশি হয়ে গেছে তো মনে হয় এখন। আপনি নাই তো কিছুই নেই। হ্যালো হ্যালো। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, এখন সব কিছুই সুন্দর মজুদকার। ওকে ক্লাস করো এখন সবাই। ওকে, আশা করি এখন সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। ওকে ঠিক আছে ঠিক আছে, আসো শুরু করি। সো যেটা বলতেছিলাম যে হচ্ছে, কোথায় ছিলাম, যে ইন্টিজার টাইপের ডেটা প্রিন্ট করতে হলে তোমাকে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে, এরপর কমা দিতে হবে। আচ্ছা এখন আসো, ইন্টিজার টাইপের ডেটা ম্যাটার হিসাব গেল। এখন আরেকটা হিসাব হইতে পারে, ভাই আপনি তো এখানে দুইটা সংখ্যা যোগ করতেছেন, ভালো কথা, কিন্তু আপনি দুইটা সংখ্যা কি করলেন, দুইটা সংখ্যা আপনি আগে থেকে বলে দিলেন এর মান 5, বি এর মান 7। এরকম না করে আমরা যদি এরকম করি যে এর মান 5, এটা ইউজার দিবে, ইউজারের মন চাইলে এর মান সে 5 দিবে না 10 দিবে না 20 দিবে, তার হিসাব আমরা যে ব্যবহার করতেছে, আমাদের ওয়েবসাইটটা, আমাদের অ্যাপটা, আমাদের ক্যালকুলেটর, যে ব্যবহার করুক সে দিবে এর মান কত হবে। তারপরে দ্বিতীয় মান যেটা যোগ করবে সেটাও সেই দিবে, সেটা সে 7 দিতে পারে, 70 দিতে পারে, 7000 দিতে পারে, তার ইচ্ছা। তা আমরা নিজে থেকে কিছু সেট করে দিব না, তাদের থেকে মান নিব। সেই মান নেওয়াটাকে বলা হয় ইনপুট নেওয়া, ঠিক আছে। সেই ইনপুটটা আমরা কিভাবে নিব? সো আমরা এর মান 5 আমরা সেট করব না, বি এর মান 7 আমরা সেট করব না। আমরা কি করব? আমরা প্রথমে এ আর বি কে পাশাপাশি লিখে দেই, এই যে এ কমা বি লাস্টে সেমিকোলন, এটা লিখে দিব আমরা, ঠিক আছে। এবার আমরা যে কাজ করব, এ আর বি এর মান ইউজার থেকে নিব। সো ইউজার থেকে নিতে হলে যে লাইনটা আমাদের লিখতে হবে, সেই লাইনটা আমরা জানি সবাই, সেটা হচ্ছে কি, স্ক্যান এফ। তো আমরা এখানে লিখবো স্ক্যান এফ, ডাবল কোটেশনের মধ্যে লিখবো পার্সেন্টেজ ডি কমা এম ভার্সন। এই দেখো প্রিন্টের ক্ষেত্রে কি হয়েছে, পার্সেন্টেজ ডি দিয়ে সি লিখলে সি প্রিন্ট হয়ে যায়, পার্সেন্টেজ ডি দিয়ে বি লিখলে বি এর মান প্রিন্ট হয়ে যাবে,
পার্সেন্টেজ ডি লিখে এ লিখলে এর মান প্রিন্ট হয়ে যাবে। কিন্তু এখানের মধ্যে যে কাজটা হবে যে পার্সেন্টেজ ডি লিখে আমি তো প্রিন্ট করতে চাই না, আমি মান নিতে চাই, সেই জন্য তোমাকে এই অ্যাম্বারসন এ এটা ব্যবহার করতে হবে। এটার মানে কি জানো, যে ইউজার এটা কিন্তু প্রিন্ট হবে না, এটা স্ক্যান করতেছে, মানে ইউজার থেকে ইনপুট নিতেছে। কোথায় ইনপুটটা যাবে, এতে যাবে। তুমি যদি এর মান 100 দাও, মানে তুমি যদি এখানে 100 লেখো, তাহলে এই লাইনটার জন্য ইউজারের কাছে লেখা আসবে যে একটা মান দেন, মানে মান চাইবে, তখন একটা মান দেওয়ার পরে সেই মানটা এতে সেট হইবে। এর আগে এই অ্যাম্বারসন চিহ্ন দিয়ে আসলে বোঝায় এর লোকেশন, অর্থাৎ তুমি যে মানটা দিবা এর লোকেশনে গিয়ে সেটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আর প্রিন্ট এফ এর ক্ষেত্রে তুমি এখানে কোনো লোকেশন দিবা না, পার্সেন্টেজ ডি কমা দিয়ে জাস্ট ভেরিয়েবলের নাম লিখে দিবে, ওই ভেরিয়েবলটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এর মান আমরা ইউজার থেকে ইনপুট নিলাম। আবার এরপরে আমাদের বি এর মানও নিতে হবে। সো আমরা এখানে স্ক্যান এফ ডাবল কোটেশন পার্সেন্টেজ ডি কমা অ্যাম্বারসন, এখানে আমরা লিখবো কি বি। তাহলে বি এর মানও আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে। পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন কমা অ্যাম্বারসন বি, মানে ইউজার থেকে ইনপুট আমরা নিয়ে নিলাম এখানে। তো আশা করি বুঝতে পেরেছো যে এখানে আমরা কিভাবে ইনপুটগুলা নিতে পারি। তো ইনপুট এভাবে দুইটা আমরা ইনপুট একসাথেও নিতে পারি। আমরা চাইলে এই দুই লাইনকে দুই লাইন না লিখে একসাথে ইনপুট নেব। তো আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি যে স্ক্যান এফ ডাবল কোটেশন পার্সেন্টেজ ডি, দুইটা হবে যেহেতু আমি দুইটা ইনপুট নিব, ঠিক আছে। পার্সেন্টেজ ডি এরপর ডাবল কোটেশন শেষ হবে। এই পার্সেন্টেজ ডি এর মধ্যে কোনো কমা টমা হবে না। পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন, এরপর কমা দিয়ে তুমি লিখবা অ্যাম্বারসন এ কমা অ্যাম্বারসন বি, ঠিক আছে। সো তুমি এরকম দুই লাইনে লিখতে পারো, আবার চাইলে তুমি এক লাইনে সেটা করে ফেলতে পারো। তাহলে এখন এর মান বি এর মান কত আমরা জানি না, বাট এর মান বি এর মান আছে। কে দিছে? ইউজার দিছে। এই যে এই লাইন যখন চলতেছে তখন ইউজার এর মান দিয়ে দিছে এবং সেটা এতে গিয়ে সেট হয়ে গেছে। সেটার মান 5, 10, 15, 20, 100, 200, 1 লক্ষ, 2 লক্ষ হতে পারে, আই ডোন্ট নো। আবার বি এর মান সেটাও ইউজার দিয়ে দিয়েছে। এই লাইন চলার টাইমে ইউজারের কাছে বি এর মান জানতে চাইছে, ইউজার বি এর মান দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা বলতেছিস ইন্টের পরে কেন সি, এই যে এইখানে কথা বলতেছ নাকি এটা কোথায়, এরপর বলতেছি, সমস্যা নেই। তো এখন আসো, এখন আমি এর মান বি এর মান তো পাই গেছি, ইউজার দিয়ে দিছে। এখন ইউজারের কাজ ছিল ইউজার থেকে আমি দুইটা মান নিব, এরপরে এবার আমার কাজ হচ্ছে ইউজারকে আমি যোগফল দেখাবো। তাহলে এখন ইউজার যে দুইটা মান দিছে, এই দুইটা মান যোগ করতে হবে না? তো যোগ করলাম, এ আর বি কে যোগ করলাম। যোগ করার পরে এই এখন যে ফলাফলটা, এটাও কিন্তু একটা ভেরিয়েবলে রাখতে হবে, ঠিক আছে। একটা ভেরিয়েবলের মধ্যে একটা চলকে রাখতে হবে। তো এ আর বি যোগ করলে যে যোগফলটা হবে, এর মান ইউজার হয়তো 100 দিয়েছে, বি এর মান 300 দিয়েছে, 100 300 যোগ করলে 400 হয়েছে, সাপোজ ধরে নিলাম। সেই 400 কোনো এক জায়গায় রাখতে হবে। কোথায় রাখবো? আমরা সিতে রাখলাম। তো 400 আমরা সিতে রাখলাম। তো এই সিটাও কিন্তু একটা ইন্টিজার টাইপের, দুইটা পূর্ণ সংখ্যা যোগ করলে আরেকটা পূর্ণ সংখ্যাই তৈরি হয়, কখনো দশমিক সংখ্যা হবে না। 5 আর 3 যোগ করলে কখনো 5.5 হবে না, ঠিক আছে। তো দুইটা এ আর বি যেহেতু পূর্ণ সংখ্যা, ইন্টিজার টাইপের সংখ্যা, তাহলে এ আর বি কে যোগ করলে যে সিটা হবে সেটাও ইন্টিজার টাইপের সংখ্যা, তাই তোমাকে আগে ইন্ট লিখে রাখতে হবে। আবার তুমি চাইলে এটা আগেই বলে রাখতে পারো যে না, হ্যাঁ সিটা আমি এখানে আগেই বলে রাখছি যে সি ও ইন্টিজার টাইপের সংখ্যা, এ বি সি এটা ইন্টিজার টাইপের। সি মানে হচ্ছে যোগফলটা আর কি। এখানে অনেকে সাম লেখে, অনেকে সি লেখে, অনেকে শুধু এস লেখে, ডাজন্ট ম্যাটার। তো এখানে সি যে ইন্টিজার সেটা আগে বলে দিছি যে এ বি সি এই তিনটাই ইন্টিজার টাইপের। তাহলে এখানে আর ইন্ট লেখার তখন আর প্রয়োজন পড়বে না, কারণ তুমি আগেই বলে দিছো যে সি ইন্টিজার টাইপের। এখন এখানে জাস্ট বলবা সি সমান কত, সেটা বলে দিলাম। তার মানে সি এর মধ্যে আমাদের যোগফলটা আছে। তাহলে আমাদের যে মেইন ফলাফলটা সেটা কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে। এবার সি কে আমরা আউটপুট হিসেবে দেখাই দিব, কারণ যোগফলটা যেহেতু সি, তাহলে সি এর মানটা দেখাইতে চাই। তাহলে প্রিন্ট এফ দেখাইতে হলে আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করি, ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্টেজ ডি দিয়ে কমা সি লিখে দিব, শেষ। মনে রাখবা স্ক্যান এফ এর ক্ষেত্রে ভেরিয়েবলগুলোর আগে অ্যাম্বারসন চিহ্ন হয়, আর প্রিন্ট এফ এর ক্ষেত্রে কোনো অ্যাম্বারসন চিহ্ন হয় না। দেন লাস্টে রিটার্ন 0 শেষ। তো এটা কি হলো? এটা কিসের কোড হলো? এটা দুইটা সংখ্যা যোগ করার সি প্রোগ্রামিং কোড হলো, ঠিক আছে। দুইটা সংখ্যা যোগ করার সি প্রোগ্রামিং কোড হলো। প্রিন্ট এফ আগে লিখবো? নো, কেন আগে প্রিন্ট এফ লিখবা? দেখো তুমি কোনো একটা ক্যালকুলেটরের মধ্যে যোগফলটা আগে দেখো, নাকি তুমি আগে মান দাও তারপরে সে যোগফল দেখা? সো তুমি আগে মান দিতে হবে। স্ক্যানএফ হচ্ছে মান নেয়, তার মানে আগে মান নিতে হবে তোমাকে, তারপরে গিয়ে তুমি প্রিন্ট এফ লিখবা, যে যোগফলটা দেখাবা তুমি তারপরে, ঠিক আছে। তো কেন প্রিন্ট এফ তুমি আগে লিখবা? প্রিন্ট এফ আগে লেখার কোনো কথা নাই। আজকে ক্লাস হবে না বললো, কে বললো ক্লাস হবে না? আমি তো রুটিনে দেখতেছি যে রুটিনে লেখা আছে। বুঝতে পেরেছো কিনা বলো?
আমরা পরের ক্লাস থেকে আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ করা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি জাস্ট এখন তোমাদেরকে প্রোগ্রামিংগুলো একটু মনে করাই দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমরা বেসিক ক্লাস দেখেছো, আর তাছাড়া বেসিক ক্লাসগুলো আপডেট হয়ে যাবে। যে বেসিক ক্লাসগুলো আছে অবশ্য সেগুলো হচ্ছে তোমাদের অনেক আগের, 1-2 বছর আগের ক্লাস, বাট আমাদের যে আপডেট ক্লাস যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হবে পঞ্চম অধ্যায়, ঠিক আছে? যদি ওইগুলো দেখলেও এনাফ, আমি তো এখানে পড়াচ্ছি। হ্যাঁ, প্রথমে ইনপুট দিতে হবে, তারপর ওকে অর্নিকা ক্লিয়ার, রনি ক্লিয়ার, তারপরে হচ্ছে আচ্ছা সবাই ক্লিয়ার। তো প্রিন্ট এফ আগে না, আগে হচ্ছে স্ক্যান এফ। এখন আগে কি তাহলে অনেক বইতে তো প্রিন্ট এফ দেখে আগে লেখা, সেটা কিসের প্রিন্ট এফ? এই প্রিন্ট এফ তো আগে লেখা না, সেটা হচ্ছে যেমন তোমাকে এই যে এই জায়গার মধ্যে আমি যদি বলি এই যে এই দুইটা স্ক্যান এফ এর আগে, এই দুইটা স্ক্যান এফ এর আগে এখানে একটা প্রিন্ট এফ, এখানে একটা লাইন আমি লিখতেছি এক্সট্রা, দেখো এখানে একটা লাইন লিখতেছি যে প্রিন্ট এফ ডাবল কোটেশনের মধ্যে আমি লিখে দিলাম যে এন্টার 2 নাম্বার, ঠিক আছে? এন্টার 2 নাম্বার, এরপর ডাবল কোটেশন শেষ। তাহলে এখন স্ক্যানএফ হওয়ার আগে আমি একটা প্রিন্ট এফ করে দিলাম। এই প্রিন্ট এফ কি প্রিন্ট করতেছি? আমি কি যোগফল প্রিন্ট করতেছি? না, আমি এখানে একটা লেখা প্রিন্ট করতেছি। কি লেখা? যে এন্টার 2 নাম্বার, যে দুইটা নাম্বার দাও, ঠিক আছে? দুইটা নাম্বার দাও। সো এটা দিলে ভালো, না দিলে এই জিনিসটা লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নাই। কেন কোনো সমস্যা নাই? কারণ হচ্ছে আমাদের দুইটা সংখ্যা যোগ করতে হবে, দুইটা সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে, এখানে নাও আস। এটা দিলে ভালো কেন? ভালো হচ্ছে কারণ ইউজার এই লেখাটা দেখে বুঝতে পারবে ও আচ্ছা আমাকে দুইটা সংখ্যা ইনপুট করতে হবে, দ্যাটস ওয়াই এটা অনেক সময় আগের লেখা, অনেক বইয়ের মধ্যে আগের লেখা আছে, ঠিক আছে? তাহলে ওই ইউজারের কাছে দেখো স্ক্যানএফ হওয়ার আগে, যেহেতু তুমি প্রিন্টএফটা স্ক্যানএফ এর আগে লিখবা, তার মানে ইউজারের কাছে আগে এই লেখাটা দেখাবে যে এন্টার 2 নাম্বার, তুমি দুইটা নাম্বার দাও। তারপরে ইউজারের কাছে এবার স্ক্যানএফ এর লাইনগুলো আসবে, মানে হচ্ছে বলবে যে হচ্ছে ঠিক আছে এবার আমাকে নাম্বার দাও। তো প্রথমে যে নাম্বার দিবে সেটা এতে যাবে, দ্বিতীয় যে নাম্বার দিবে সেটা বিতে যাবে, এরপরে এ আর বি যোগ হয়ে সি হবে। এরপরে তুমি আমাদের যে মেইন প্রিন্টটা, যেটা আমাদের আসলে দরকার যে প্রিন্টটা, সেটা হচ্ছে এই লাইন, এই লাইনটা হবে শেষে, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। ওকে, জাকারিয়া ক্লিয়ার, প্রিয়ন্তী ক্লিয়ার। ওয়েবসাইটে পিডিএফ পাইনি, আচ্ছা পিডিএফ পাওয়ার কথা আরবি। তুমি হচ্ছে এক কাজ করো, তুমি এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও, ঠিক আছে? পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। প্রিন্টএফ কখনোই স্ক্যানএফ এর আগে হবে না, স্বাভাবিক হিসাব। যেমন এই প্রিন্টএফটা কখনো স্ক্যানএফ এর আগে হবে না, এর মানে এই না কোনো প্রিন্টএফ স্ক্যান আগে হইতে পারবে না। যেমন এই প্রিন্টএফটা হইতে পারবে, সমস্যা নেই, কিন্তু তুমি কোনো ইনপুট ছাড়া ফলাফল কেমনে আগে দেখাবা বলো তো? যে আমাদের যেটা দরকার এক্সাক্ট এটা আগে হবে না, ঠিক আছে? আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে কোন প্রিন্টএফটা আগে হয় আর কোন প্রিন্টএফটা আগে হয় না। সো এটা তুমি চাইলে ইউজ করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর এই যে দেখো, এখন আমি কিছু জিনিস বুঝাই, যে এই যে লাস্টে যে রিটার্ন 0 লিখলাম, এই যে রিটার্ন 0, এই যে লাস্টে যে রিটার্ন 0, এই কথাটার মানে এটা যদি তুমি না ব্যবহার করো তোমার কোড হবে, কোনো সমস্যা নাই। বাট অনেক সময় টিচাররা মার্কস কাটতে পারে, বাট এটা কাটা উচিত না, এটা না লিখলেও কোড হবে। এটা দিয়ে বোঝায় যে তোমার কোডটা আসলে শেষ হয়েছে। রিটার্ন 0 রিটার্ন করা মানে হচ্ছে তোমার কোডটা সাকসেসফুলি শেষ হয়েছে, এটাই হচ্ছে এটা দিয়ে নির্দেশ করা হয়, ঠিক আছে? সো এই জন্য লাস্টে রিটার্ন 0 লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয়। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা কি, এটা কেন ব্যবহার করা হয়? এটা কেন ব্যবহার করা হয়? এটাকে আসলে বলা হয় হেডার ফাইল, ঠিক আছে? ওকে, তো এটাকে আসলে বলা হয় হেডার ফাইল, একদম শুরুতে থাকবে। এখন এই হেডার ফাইলের মধ্যে কি দেওয়া আছে? stdio. দেখো ইনক্লুড, এটা হেডার ফাইল না, হেডার ফাইলটা হচ্ছে আসলে এই stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল। এই হেডার ফাইলটাকে কি করা হয়েছে? ইনক্লুড মানে যুক্ত করা হয়েছে। ওকে, সো এখন stdio.h এটার মানে কি? stdio.h এটার মানে কি? এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে? সো এর মানে হচ্ছে তোমার এই এসটি হচ্ছে স্ট্যান্ডার্ড, এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট। মানে হচ্ছে তুমি এই হেডার ফাইল দিয়ে বুঝাচ্ছ, যে এই হেডার ফাইল যুক্ত করে বুঝাচ্ছ তোমার এই কোডের মধ্যে ইনপুট আউটপুটের ফাংশন ব্যবহার করছো। তুমি কোথায় করছো দেখো, এই যে স্ক্যানএফ এই যে ব্যবহার করছো, এটা কি ফাংশন জানো? এটা হচ্ছে ইনপুট ফাংশন। কেন?
কারণ তুমি যখন স্ক্যানএফ ব্যবহার করো তখন স্ক্যানএফ ব্যবহার করার কারণেই তো একজন ইউজার ইনপুট দিতে পারে, রাইট? একজন ইউজার 5, 10 মান এই মানগুলো দিতে পারে যখন তুমি স্ক্যানএফ ব্যবহার করো। এখন তোমার এই স্ক্যানএফ কাজ করবে না যদি তুমি এই stdio.h ইনক্লুড না করো শুরুতে, ঠিক আছে? এই স্ক্যানএফ ব্যবহার করলে যে ইউজার থেকে ইনপুট নিবে এই জিনিসগুলা কিভাবে সে বুঝবে? যদি শুরুতে তার এই হেডার ফাইলটা যুক্ত থাকে তখন সে এই স্ক্যানএফটা ঠিকভাবে কাজ করবে, নাহলে স্ক্যানএফ দিলে কাজ করবে না যদি তুমি এটা না লেখো। আচ্ছা, এরপর আউটপুট ফাংশন কোনটা? এই যে প্রিন্টএফ, এটা হচ্ছে আউটপুট ফাংশন। কেন? কারণ এটা তোমাকে দেখায়, আউটপুটটা দেখায়, ফলাফলটা দেখায়, এই জন্য প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। আর এটাও হচ্ছে আমাদের এই স্টুডিও, কারণ ও মানে হচ্ছে আউটপুট বুঝেছে। তো এটা যদি ব্যবহার না করো প্রিন্টএফ কাজ করবে না। প্রিন্টএফের মধ্যে কতগুলো নির্দেশনা দেওয়া আছে, হ্যাঁ তুমি এইটা করবা, তুমি প্রিন্ট করবা, তোমার মধ্যে এরকম ভাবে স্ট্রাকচারে ওইতে লেখা থাকলে তুমি এই সি এর মান প্রিন্ট করে দিবা। তো এগুলা সে কাজ করবে কখন? যখন এই উপরের মধ্যে তোমার এই হেডার ফাইলটা থাকবে, ওর হেডার ফাইলটা থাকবে, ঠিক আছে? যেমন কোনো কিছুকে যদি আমরা রুট করতে চাই, মনে করো 9 এর রুট হচ্ছে 3, এখন এই রুটের মানটা ব্যবহার করার জন্য, রুট বের করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম কি জানো? SQRT, স্কোয়ার্ড ফাংশন। এই স্কোয়ার্ডের মধ্যে যদি তুমি 9 লেখো তাহলে 9 এর রুট কত সেটা বের হয়ে যাবে। 9 এর রুট কত? 9 এর উপর রুট দিলে হবে 3। এখন 9 এর উপর রুট দিলে 3 হচ্ছে ভালো কথা, কিন্তু এটা কাজ করবে না এখন। কেন? কারণ এই স্কোয়ার্ড যে ফাংশনটা এটা হচ্ছে ম্যাথ ফাংশন, ম্যাথের মধ্যে পড়ে, ম্যাথ ফাংশনের মধ্যে পড়ে। তাই তোমাকে এই হ্যাশ ইনক্লুডের পরে এখানে আরেকটা জিনিস লিখে দেওয়া লাগতো যে হ্যাশ ইনক্লুড math.h, math.h। এই ম্যাথ ফাংশনের মধ্যে অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে? এই ম্যাথ হেডার ফাইলের মধ্যে অনেকগুলো ফাংশন আছে। এই স্কোয়ার্ড আছে, তারপরে তোমার র্যান্ড আছে, মানে র্যান্ডম একটা নাম্বার জেনারেট করতে পারে, ফ্লোর আছে, সেল আছে, মানে সিলিং সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে নিয়ে নেয়, এরকম আরো অনেক ফাংশন আছে। তো এই হচ্ছে কথা যে এই হেডার ফাইলগুলোর কাজ হচ্ছে আসলে এখানে বিভিন্ন ফাংশন ব্যবহার করা হয়, যেই ফাংশনগুলো আসলে একদম পুরা সি প্রোগ্রামের মধ্যে পড়ে না। এটা আসলে একটা ফাংশন, এর মধ্যে আগে থেকেই কিছু জিনিস কোড করে দেওয়া আছে, তুমি জাস্ট নাম লিখলে সে স্ক্যান করে, তুমি জাস্ট নাম লিখলে সে প্রিন্ট করে। বাট সে কিভাবে প্রিন্ট করে না করে সে সব কিছু এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আগে থেকে ভিতরে দেওয়া আছে, কিন্তু এটা কাজ করবে না যতক্ষণ না তুমি তার হেডার ফাইলটা না লেখো। তাই stdio.h মানে হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন, এর হেডার ফাইল এটা। তো আমরা আমাদের প্রায় প্রত্যেকটা সি প্রোগ্রামে আমাদের এই স্ক্যানএফ প্রিন্টএফ লাগবে। প্রিন্টএফ তো সব প্রোগ্রামে লাগবে। তো এই জন্য আমাদের এই যে সবগুলো সি প্রোগ্রামের আগে দেখবা এই stdio.h এটা ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তো আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে যে stdio.h এটা কি। এখন আসো, সি প্রোগ্রাম আসলে সবগুলা ফাংশনের মধ্যে, এখানে আমরা যদি আমাদের এইচএসসিতে ফাংশন দিয়ে খুব বেশি একটা প্রশ্ন হয় না, তো তারপরও আমি এখানে বলতেছি যে ফাংশন মানে হচ্ছে, দেখো তুমি আগে থেকেই কিছু কাজ করে রাখবা, ঠিক আছে? ফাংশন মানে হচ্ছে আগে থেকে তোমার কিছু কাজ করা থাকবে, আগে থেকেই তোমার কিছু কাজ করা থাকবে। ওকে, ওকে। তো দেখো, মনে করো তুমি আগে থেকে নিজে একটা ফাংশন তৈরি করতেছো। দেখো একটা ফাংশন তৈরি করলা, মনে করো ইন্ট ফাংশন, নাম দিলা অ্যাড, এটার মধ্যে এ আর বি দিলা। এরপরে এই ফাংশনের মধ্যে কি হলো? এই ফাংশনের মধ্যে যে কাজটা হলো সেটা হচ্ছে ইন্ট সি ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে? এরপরে করলো কি রিটার্ন করে দিচ্ছি কাকে? দেখো একটু জাস্ট এটা তোমার খুব বেশি বোঝা লাগবে না, আমি বলতেছি। সি, দেখো এটা কিন্তু একটা ফাংশন তৈরি করছে, ঠিক আছে? এই ফাংশনের মধ্যে দেখো অ্যাড নামে, ফাংশনের নাম কি? অ্যাড। ফাংশনের নাম হচ্ছে অ্যাড, এটা তুমি যে কোনো নাম দিতে পারো। এর মধ্যে আমি দুইটা ভেরিয়েবল নিলাম এ আর বি, ঠিক আছে? তো এখন এই এ আর বি ভিতরে গিয়ে ফাংশনের ভিতরে কি হয়? এ আর বি যোগ হয়ে যায়, যোগ হয়ে যোগফলটা সি এর মধ্যে থাকে, সিটাকে রিটার্ন করে দেয়। তার মানে এই ফাংশনটা কি করতেছে? দুইটা ভ্যালু ঢুকে ওই দুইটা ভ্যালুর যোগফলটা রিটার্ন মানে বের করে দিচ্ছে যে হ্যাঁ তুমি সি পাবা, মানে তুমি এ আর বি হিসাবে ঢুকতেছে, কিন্তু বাইর হইতেছে কি? রিটার্ন হইতেছে কি? সি। এখন আমি যদি অ্যাডের ভিতরে এই অ্যাড লিখে এখানে শুধু 5 আর 7 লিখি, তাহলে কি হবে জানো? এই 5 আর 7 যোগ হয়ে যাবে। কেন? তুমি অ্যাড ফাংশন লিখছো, অ্যাড ফাংশন মানে এটা, এর জায়গায় তুমি লিখছো 5, বি এর জায়গায় তুমি লিখছো 7। তো এখন এটা অ্যাড ফাংশন কি করে? এই এ আর বির যে দুইটা মান দিবে সেই দুইটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 5 আর 7 যোগ হয়ে যাবে। যোগ হলে 5 আর 7 যোগ করলে কত হয়? 12। সেই 12টা সি হয়ে যাবে, তার মানে সি এর মান 12। এখন তোমাকে সি রিটার্ন করে দিচ্ছে, মানে তোমাকে আসলে 12 রিটার্ন করে দিচ্ছে। এখন তুমি যদি এটাকে প্রিন্ট করো,
ঠিক আছে, এটার নাম দিলাম মনে করো এটা হচ্ছে রেজাল্ট। তো রেজাল্টের মান আসলে কত জানো? রেজাল্টের মান 12 হয়ে গেছে। কারণ তুমি এখানে একটা ফাংশন লিখছো, অ্যাড ফাংশন, কিন্তু অ্যাড ফাংশনের ভিতরে কি আছে তুমি জানো না। যে দেখো অ্যাড ফাংশনের ভিতরে আসলে এইটা আছে, এই অ্যাড ফাংশনটা এইরকম ভাবে আগে থেকে সেট আপ করা আছে, কিন্তু তুমি আসলে শুধুমাত্র অ্যাড লিখে দুটো সংখ্যা লিখলে তার যোগফল পেয়ে যাচ্ছ। আমি শুধুমাত্র স্কোয়ার্ড লিখে একটা সংখ্যা লিখলে তার রুট পেয়ে যাচ্ছি, কিন্তু এই স্কোয়ার্ড ফাংশনের মধ্যে যে কি আছে, এই স্কোয়ার্ড ফাংশনটার ভিতরে যে কি আছে এটা কিন্তু আমি জানি না এটার ভিতরে আছে। আমি অ্যাড ফাংশন দিয়ে বুঝলাম। দেখো অ্যাড হচ্ছে যোগ করে, কিন্তু কেন যোগ করে দেখো এই অ্যাড ফাংশনটা কিভাবে তৈরি হয়েছে সেটা আগে থেকে তোমাকে দেখায় রাখছে। তো এখন এই ফাংশনে দিয়েই সব কিছু চলে। আমাদের যে সি প্রোগ্রামটা, আমরা যে মেইন সি প্রোগ্রামটা করব, এটা আমাদের মেইন একটা ফাংশনের মধ্যে করতে হবে। এই জন্য আমরা যে সি প্রোগ্রামটা করি সেই ফাংশনটার নাম হচ্ছে মেইন ফাংশন, এবং ফাংশনের পরে সবসময় এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে। এই যে দেখো এটা হচ্ছে মেইন ফাংশন। এই মেইন ফাংশনটা এই যে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, এই যে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, এইখানে গিয়ে শেষ হয়। এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। সেই মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হইলো। ঠিক আছে, সবার মাথায় আশা করি বুঝতে পারলা। এই জন্য আমাদের সম্পূর্ণ কোডটা মেইন ফাংশনের মধ্যে লেখা। একজনের প্রশ্ন করছিল যে মেইন দিয়ে কি বোঝায়, আশা করি বুঝতে পেরেছো যে মেইন দিয়ে কি বোঝায়। মেইন দিয়ে বোঝাচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর মেইন ফাংশন এটাই হচ্ছে মেইন কাজ করে থাকবে। অন্যান্য যত ফাংশন আছে সবকিছু এটার মধ্যে এসে এসে ইনক্লুড হবে। বাইরে এই যেমন এই প্রিন্ট এফ, এটা একটা ফাংশন, বাট এটা মেইন ফাংশনের মধ্যে আসছে। স্কোয়ার্ড, এটা ম্যাথের একটা ফাংশন, এখানে আসছে। তুমি নিজেও আলাদাভাবে কোনো ফাংশন তৈরি করতে পারো, তবে সেটা এই মেইন ফাংশনে এসে কল করতে হবে, এই আর কি। সোজা হিসাব আমাদের যতগুলো কোড আছে সবকিছু আমরা এই মেইন ফাংশনের মধ্যে করে থাকবো। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এটা আমাদের গেল। তো সি প্রোগ্রামিং এর বেসিক জিনিস নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা পরের ক্লাস থেকে আমরা হচ্ছে প্রশ্ন সলভ করা শুরু করব। সো আমরা আশা করি জানি ইফ ইলস সম্পর্কে সবাই আশা করি জানি। ইফ ইলস এই জিনিস সম্পর্কে আশা করি সবাই জানি। ইফ ইলসটা আসলে কি? এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কাজ করে থাকে। ঠিক আছে, ইফ ইলসটা আসলে কি? ইফ ইলসটা হচ্ছে শর্ত সাপেক্ষে কাজ করে থাকে। কিভাবে ভাইয়া শর্ত সাপেক্ষে কাজ করে? কিভাবে শর্ত সাপেক্ষে কাজ করে হচ্ছে, দেখো মনে করে বললা যে যাদের বয়স 18 বছরের বেশি তারা ভোট দিতে পারবে, যাদের বয়স 18 বছরের নিচে, যাদের বয়স 18 বছরের সমান বা বেশি তারা ভোট দিতে পারবে, যাদের বয়স 18 বছরের কম তারা ভোট দিতে পারবে না। তো এখন এই কোডটা তুমি কিভাবে করবা? তো তুমি প্রথমে লিখবা কি, হ্যাশ include stdio.h int main, এরপরে তুমি এখানে int age নামে একটা মান নিলাম। আমি জানি না বয়স কত মানুষ দিবে, সেই বয়সটা যে যার বয়স দিবে। তো সেই জন্য আমাকে scanf ব্যবহার করতে হবে। তো scanf দিয়ে আমি ডাবল কোটেশন পার্সেন্টেজ দিই, সবাই সবার বয়স এখানে ইনপুট করবে, এম্পারসন এজ। এখানে তুমি এও দিতে পারো শুধু, ঠিক আছে, মানে এজও লিখতে পারো। এজ লিখছে আমি এই নামটা দিয়ে একটা মিনিংফুল বুঝাই, এই জন্য এজই লিখতে হবে এমন কোনো কথা না, তুমি এবিসি দিয়েও এটাকে প্রকাশ করতে পারো। ওকে, তাহলে আমার হাতে এখন বয়সটা আছে। দেখো ভালো করে দেখো, এইজের মধ্যে ইউজার স্ক্যানএফ দিয়েছে, মানে এইজের ভ্যালু ইউজাররা দিয়েছে। তো এখন এইজের ভ্যালু কিন্তু আমার হাতে আছে। সো এইজের ভ্যালু যেহেতু আমার হাতে আছে, এখন আমি এই এইজের ভ্যালু দিয়ে আমি হচ্ছে এটাকে কি করব, ম্যাচ করাবো। দেখো এখন যদি এইজের ভ্যালু 18 বছরের নিচে হয় তাহলে সে ভোট দিতে পারবে না, আর যদি এইজের ভ্যালু 18 বছরের সমান বা বেশি হয় তাহলে সে ভোট দিতে পারবে। তার মানে এখানে আমরা প্রথমে শর্ত চেক করব, ইফ, এই যে ইফটা লেখা হয়ে এই ইফের মধ্যে ইফের সামনে ফার্স্ট ব্র্যাকেট দেবে, এখানে আমরা শর্ত লিখব। শর্তটা কি হবে? শর্তটা হবে যদি এইজের ভ্যালু বড় অথবা সমান হয় কতর, 18, মানে 18 সমানও হইতে পারে অথবা 18 বড় হবে, তখন আমরা এখানে লিখব যে প্রিন্ট এফ এখানে আমরা লিখে দিতে পারি যে ভোটার, সে ভোটার। ঠিক আছে, বলে দিলাম যে সে ভোটার। এখন প্রায় প্রত্যেকটা বইয়ের মধ্যেই তুমি এরকমই দেখবা, কিন্তু আমি তোমাদেরকে বলি সেফ জোন হচ্ছে এই ইফের পরে তুমি যে লেখাটা লিখবা সেটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখো। যে ইফের শর্তটা যে সত্যি, এই সত্যি হওয়ার জন্য যে কাজটা করবে সেটা তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখো। এখন প্রায় প্রত্যেকটা বইয়ের মধ্যেই দেখবা, কিছু কিছু বই বাদে অনেক বইয়ের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে, কিছু কিছু বইয়ের মধ্যে দেখবা যে এখানে শুধুমাত্র এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয় না, শুধু প্রিন্ট এফ ব্যবহার করে। সেই সবুজ দিয়ে আমি যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এটা ব্যবহার করা হয় না। এখন কেন সবুজ ব্র্যাকেটটা দেওয়া হয়? দেখো
সবুজ ব্র্যাকেটটা দেওয়া হয় ইফের পরে যদি তোমার দুইটা কাজ করা লাগে, যে ইফের শর্ত 18 বছরের বেশি হলে এমন কিছু করতে হবে যেটা 2 লাইন লাগবে তোমার, প্রিন্টএফ একটা, তারপরে আরও 1 লাইন লেখা লাগছে যে হ্যাঁ 18 বছর বেশি হলে ওই কাজটাও করতে হবে, প্রিন্টএফও করতে হবে, 2 লাইন যদি হয় তাহলে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা লাগবে মাস্ট। কিন্তু যদি মনে হয় যে না প্রিন্টএফের ইফের শর্তটা সত্যি হলে যে কাজটা করতে হবে সেটা তোমার 1 লাইনে হয়ে গেছে, আমাদের কিন্তু 1 লাইনে হয়ে গেছে, যে 18 বছরের বেশি হলে প্রিন্ট করে দাও। সো প্রিন্ট করে দেওয়া এটা একটা কমান্ড, সো এটা 1 লাইনে হয়ে গেছে। সো যদি 1 লাইনের হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নাই, কারণ ইফের পরে সে প্রথম লাইনটাকে মনে করে যে সে তার নিজের, এই যে ইফের পরে সে পরবর্তী যে লাইনটা সেটাকে সে নিজের মনে করে যে হ্যাঁ এটা তো আমার, ঠিক আছে, তার মানে এই শর্তটা সত্যি হলে সে এই কাজটা করে। কিন্তু যদি এই সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে সে পরের লাইনটাকে নিজের মনে করে, এর পরের লাইনটাকে আর নিজের মনে করে না। তো যদি তোমার ইফের পরে 2টা লাইন লেখার দরকার পড়ে তখন কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। তো আমরা এই জন্য শিখবো যে একটা লাইন ব্যবহার করলো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, তাহলে এটাতে আমাদের সমস্যা না। আর এটা দেখে বরং আমরা আরো সহজে বুঝতে পারতেছি যে হ্যাঁ আচ্ছা ইফের শর্ত সত্যি হলে এই এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে সেই কাজটা করবে। বুঝতে পারছো? সহজ হিসাব বললাম যে এই যে এইজ বয়সটা যদি 18 বছরের বেশি হয় তাহলে সে ভোটার, আর অন্যথায় মানে ইলস, অন্যথায় এখানে আর কোনো শর্ত চেক করার দরকার নাই। আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি ভাত খাইছো, তুমি বলছো না, মানে তুমি কি ভাত খাবা, এখন তুমি যদি হয় হ্যাঁ হবে, যদি হ্যাঁ না হয় তাহলে উত্তরটা কি হবে, না হবে, দুইটার মধ্যে তো একটা হবে। এখন 18 বছরের বড় যদি তার বয়স হয় তাহলে সে ভোটার, এখন যদি এই শর্তটা যদি সত্যি হয় তাহলে সে ভোটার, আর এই শর্তটা যদি সত্যি না হয় তার মানে কি সে ভোটার না, তাই তো? 18 বছরের সমান বা বেশি হইলে ভোটার। এখন এই শর্ত যদি সত্যি না হয় তাহলে কি আমাকে আর তাকে জিজ্ঞেস করার দরকার আছে যে তোমার বয়স 18 বছরের কম কিনা? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বয়স 18 বছরের, তুমি ভোটার কিনা। এখন তুমি যদি না বলো তাহলে কি আমার আর জিজ্ঞেস করার দরকার আছে তোমার বয়স 18 বছরের কম কিনা? আমি অটোমেটিক বুঝে গেছি, কারণ তুমি যেহেতু বলছো তুমি ভোটার না, তার মানে তোমার বয়স 18 বছরের নিচে, তার মানে আমাকে এখানে কোনো শর্ত চেক করার দরকার নাই। যেহেতু সে ভোটার না, ওই ইফের শর্ত মানে নাই যে এই 18 বছরের সমান বা বেশি, এটা হলে তো সে ভোটার হয়ে যেত। আর এই শর্ত যদি না হয় তার মানে কি তার বয়স 18 বছরের নিচে, তার মানে এখানে আমাদের আর কিছু চেক করার দরকার নেই। এখানে জাস্ট আমরা ইলসের ভিতরে বলে দিব যে প্রিন্টএফ নো ভোটার, ঠিক আছে, নো ভোট, এখানে লিখে দিব যে নো ভোটার বা নট ভোটার, এরকম লিখে দিলাম আমরা। সো এই হচ্ছে কথা, এখানে ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন দিতে হবে, এই হচ্ছে কথা। লাস্টে রিটার্ন 0 দিয়ে আমাদের এই কোডটা শেষ করতে হবে। অনেকে এই জিনিসটা করতে ভুলে যাও যে হচ্ছে এটা তো ইলসের সেকেন্ড ব্র্যাকেট, এই যে ইলসের সেকেন্ড ব্র্যাকেট শুরু করছো, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করছো, আর এই যে মেইন ফাংশনের যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ করো নাই, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। তবে এটা শেষ করার আগে তুমি এখানে একটা রিটার্ন 0 লিখে রাখবা, ঠিক আছে, এখানে তুমি একটা রিটার্ন 0 লিখে রাখবা। ওকে, এই যে দেখো ইফের মধ্যে কিন্তু শর্ত হয়েছে, ইলসের মধ্যে কিন্তু কোনো শর্ত হবে না। ইলস মানে হচ্ছে ইফ সত্যি হয় না মানে ইলস সত্যি, যেখানে শর্ত মাত্র 2টা, যে হ্যাঁ 18 বছরের বেশি হলে ভোটার, আর এই শর্ত যদি সত্যি না হয় তার মানে সে ভোটার না। এখানে আমার কোনো শর্ত চেক করার দরকার না, আমি অটোমেটিক বুঝে গেছি সে ভোটার না। এই জন্য ইলসের মধ্যে কোনো শর্ত হয় না। এই দেখো ইলসের সামনে কোনো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শর্ত লেখা হয় না। ইলস ইফ আছে একটা, সেটার মধ্যে হয়, বাট ইলসের মধ্যে হয় না। ইলস মানে হচ্ছে উপরে সব শর্ত সত্যি না মানে আমি সত্যি, সোজা হিসাব। ইলস মানে হচ্ছে উপরে সব শর্ত সত্যি না মানে আমি সত্যি। এখন এই কোডটা কাজ করে কিভাবে দেখো, প্রথমে তুমি এজ দিছো, এজের মান একজন দিছে, মনে করো এজের মান 19 দিছে সাপোজ। তো এখন পরের লাইনে এসে কি করছে, ইফের কাছে আসছে, ইফে বলতেছে এজ কে 18 সমান বা বড়, আসলেই তো বড়, এজের মান যদি 19 হয়ে থাকে, 19 তো 18 বড় হয়, তার মানে এই শর্তটা সত্যি। এই শর্তটা সত্যি হলে সেই ভোটার প্রিন্ট করে দিবে যে ভোটার, তার মানে ভোটার হয়ে গেছে। এখন এই ভোটার প্রিন্ট হলে ইফের কথাটা যদি সত্যি হয়ে যায়, এই ইফের শর্ত এই কন্ডিশন যদি সত্যি হয়ে যায়, সে আর কখনো ইলসে যাবে না। ইলসে কি লেখা আছে সে তাকাবেই না, ইফের পরে যে ইলসের দিকে সে আর তাকায় না। যদি ইফ সত্যি হয়ে যায় সে তাকাবে কোথায়, একদম শেষে যায়, এই ইলসের পরে গিয়ে যেগুলো থাকবে সেগুলোর কাজ করবে, ঠিক আছে। কিন্তু মনে করো তার বয়স হচ্ছে তোমার 15, বয়স কত, বয়স হচ্ছে 15। এখন বয়স যদি 15 হয়, তার বয়স যদি মনে করো যে 15 হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বয়স 15 হলে এই প্রথম শর্তটা কি সত্যি, প্রথম শর্তটা কিন্তু সত্যি না। সো প্রথম এই যে এই বয়স যদি 15 হয়, প্রথম শর্তটা সত্যি না, কারণ 15 18 বড়ও না, 15 18 সমানও না, তাহলে এই শর্তটা সত্যি না। এই শর্তটা যদি সত্যি না হয় প্রিন্টএফে যাবে না, কারণ এই শর্ত তো সত্যি হয় নাই। তো এই শর্ত সত্যি না হওয়ার জন্য সে প্রিন্টএফের মধ্যে যাবে না।
আচ্ছা প্রিন্টএফে যায় না, প্রিন্টএফে না গেলে কি হবে, এখন সে এই শর্তটা সত্যি না হওয়ার কারণে সে প্রিন্টএফে যায় না, তার মানে কি হবে, তার মানে সে ইফকে সে সত্যি মানতে পারলো না, ইফ শর্তটা সত্যি হলো না, তার মানে সে এবার ইলসে যাবে। এখন যাই ইলস কাজ করবে, ঠিক আছে, এখন যাই ইলস কাজ করবে। শেষ। আজকের ক্লাসে আমরা বেসিকভাবে সি প্রোগ্রামের স্ট্রাকচারটা কেমন হয়, এখানে যে ডেটা টাইপগুলো এগুলো কীভাবে লেখা হয়, এখানে যে হচ্ছে স্ক্যানএফ প্রিন্টএফ, তারপরে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা কেন লেখা হয়, তারপরে রিটার্ন জিরো কেন লেখা হয়, এবং বেসিক ইফ ইলস এটা হচ্ছে আমরা একটু শিখাই নাই, এটা আমরা একটু মনে করার চেষ্টা করছি, ঠিক আছে। কারণ আমি যদি এতক্ষণ যা পড়াইছি, ঠিক আছে, এই জিনিসগুলো একদম বেসিক থেকে আমি শিখাই মিনিমাম 4 থেকে 5টা ক্লাসে, ঠিক আছে, বা 3 থেকে 4টা ক্লাসে আমি শিখাই এতটুকু জিনিস। সো আমরা এখন তো আর ওই রকম ক্লাস করবো না যে একদম আমরা টেস্ট পেপার সলভ করবো, জাস্ট আমি তোমাদের অনেকে আগে প্র্যাকটিস করছো ভুলে গেছো, এই জন্য একটু মনে করাই দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। পরবর্তীতে আমি হচ্ছে তোমাদের লুপটা মনে করাই দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা হচ্ছে কিছু বাস্তবধর্মী যেগুলো পরীক্ষা আসে ওই রকম প্রশ্ন সলভ করার চেষ্টা করবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ক্লাসটা শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। হ্যাঁ সাদি আফরিন, লসাগু গসাগু আমরা এই যে আমরা হচ্ছে পরের ক্লাসে হচ্ছে ইয়ে দেখবো, লুপ দেখবো। লুপ দেখার পরে আমরা যে সমস্যাগুলো এতদিন ধরে আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট করছি সেগুলো সি প্রোগ্রামিং দেখবো। এরপরে আমরা লসাগু গসাগু, সি প্রোগ্রামিং, ফ্লোচার্ট, অ্যালগোরিদম 3টা জিনিস একসাথে দেখবো, ঠিক আছে। আরও অনেক কিছু সমস্যা আছে, ধারার ম্যাথগুলো আছে, ওইগুলো আমরা এখনো দেখি নাই। তো ওইগুলার সি প্রোগ্রামিং, অ্যালগোরিদম, লসাগু গসাগু সব কিছু একসাথে হবে, ঠিক আছে। আগে জাস্ট তোমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট জিনিসটা কি এটা বুঝাই রাখার জন্যই হচ্ছে আমি তোমাদের আগে অ্যালগোরিদম ফ্লোচার্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নিছি, ঠিক আছে। ওকে, তাহলে ক্লাসটা শেষ করলাম। দেখছো কি সব লাইভ ক্লাসে ঢুকি বলা মানে। ওকে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার 2.0 ক্লাস করলে হবে। আতিক বাবু, তুমি কামব্যাক 2.0 এর যদি কোর্সে থেকে থাকো তাহলে তো ওইখানে পঞ্চম অধ্যায়ের ক্লাস করলে কোনো কথাই নাই, ঠিক আছে। ওইখানে পঞ্চম অধ্যায়ে 20টার মতো ক্লাস নয়, ওই ক্লাসগুলো করলে তোমার 100% সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে হচ্ছে টেস্ট পেপার সলভ জিনিসটা তুমি নিজেই করতে পারবে, ম্যাক্সিমাম প্রশ্ন তুমি সলভ করে ফেলতে পারবা। তারপরও তুমি হচ্ছে এখানে যে আমরা টেস্ট পেপার সলভ করাচ্ছি, যে প্রশ্নগুলো করাবো যে বিভিন্ন কলেজের, সেই প্রশ্নগুলো হচ্ছে তুমি হচ্ছে দেখে নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, যদিও বেসিক ক্লাস সম্ভবত আগের কোর্সের কামব্যাক 2.0 কোর্সের পঞ্চম অধ্যায়ের ক্লাসগুলো হচ্ছে আপডেট করে দেওয়া হবে না। আজকে একটাই ক্লাস, এরপর আর কোনো ক্লাস নাই। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ, আজকে কী বার ছিল, আজকে হচ্ছে বুধবার ছিল, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ শনিবার, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।